কে কে ওখানে? কে ওখানে? কে ওখানে? ভুতুরে, যেখানে জীবিত সব চরিত্র। ভরা শ্রাবণের অঝোর বাড়িধারা ভরিয়ে তুলেছে চারপাশ। গত দুটো দিন ধরে বৃষ্টির এতটুকুও বিরাম নেই। তফাতের মধ্যে হলো কখনো তা ঝড়ে ঝমঝম করে, আর কখনো বা ঝুপঝুপ করে। গায়ের বেশিরভাগ ডোবা পুকুর সব ভেসে গিয়ে রাস্তায় উঠে এসেছে। কোনটা রাস্তা আর কোনটা জলা তা এখন বোঝাই দায়। খুব সাবধানে চলাফেরা করতে হচ্ছে গায়ের মানুষজনকে। বেসামাল হলেই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে কখন যে টুপ করে গিয়ে পড়বে এক গলা জলে তা বিধাতাই জানেন। এই দিন সাঁঝ গড়ানোর পরে বৃষ্টির বেগটা অল্প কমলে গায়ের জগন্নাথ দাস টলমলে পায়ে বাড়ির রাস্তা ধরল। সন্ধ্যাবেলা অল্প আফিংয়ের নেশা তার বহুকালের অভ্যাস। এই কামারডুবি গাঁয়ে জগন্নাথ দাসের খিটখিটে বলে ভারী বদনাম আছে। এই জগতের সবকিছুর ওপরেই তার জন্মগত বিরক্তি। আজ পর্যন্ত জগৎ সংসারের কোনো কিছুই তাকে সুখী করতে পারেনি। এর উপর নেশা চড়লে তার মেজাজ আরও কয়েক পরত বেশি বিগড়ে যায়। এই পোড়ার মুখ বৃষ্টির আর কমতি নেই গা। আকাশটা কি ফুটো হয়ে গেল নাকি? চারিদিকে কেবল জল আর জল, ঘেন্না ধরে গেল। শ্লেষা জমা ঘর ঘরে গলায় আপন মনে গজগজ করতে করতে বাড়ির দিকে এগোতে থাকে প্রৌঢ় জগন্নাথ দাস। জমা জলে তার পায়ের ছপাত ছপাত একঘেয়ে শব্দ দূর থেকেও শোনা যাচ্ছে। কিন্তু এইবার সেই একঘেয়ে জল ভাঙার শব্দ ছাড়িয়ে অন্য আর একটা শব্দ কানে এসে বাজে জগন্নাথের। যেন ভারী কিছু একটাকে কেউ টেনে টেনে নিয়ে আসছে কাদামাটির ওপর দিয়ে। আচমকাই জগন্নাথের নেশাতুর টলমল পা দুটো থকথকে কাদা জমা রাস্তার উপর থেমে যায়। কারণ ততক্ষণে অদ্ভুত জীবটাকে সে দেখতে পেয়ে গেছে। জলো বাতাসে জগন্নাথের আফিংয়ের নেশা ততক্ষণে তুঙ্গি। নেশা লাগা ঘোলাটে চোখ মেলে সে আশপাশটা ঠাউর করার চেষ্টা করে। বৃষ্টিটা এখন মোটামুটি ধরে এসেছে। বেশ কিছুক্ষণের চেষ্টার পর জগন্নাথ চিনতে পারে জায়গাটা। গাঁয়ের পুরো ডাকঘরটার ঠিক সামনেটায় সে দাঁড়িয়ে আছে। এখানের জমিটা মনে হয় অল্প উঁচু, কারণ হাজার বৃষ্টিতেও গায়ের এইখানটায় জল জমে না। তবে গায়ের মধ্যে কথা চালাচালি আছে যে ডাকঘরের ঠিক পেছনেই যে কুয়োটা রয়েছে সেটা নাকি পাতাল পর্যন্ত গভীর। বৃষ্টির সব জল নাকি ওই কুয়োটাই খেয়ে নেয়। তাই সারা কামারডুবি গাঁ বর্ষায় ডুবে গেলেও এই চত্বরে কোশমিনকালেও জল জমে না। ততক্ষণে সেই অদ্ভুত প্রাণীটা কাদার মধ্যে প্রায় সাঁতার কাটতে কাটতে পাকাল মাছের মতো হিলহিল করতে করতে জগন্নাথের খুব কাছে এসে পড়েছে এইবার। কিন্তু কি ওটা? বিরাট এক গোসাপের মতো। অথচ হঠাৎই শীত শীত করে ওঠে জগন্নাথের। সেটা জলো হাওয়ার টারসে নাকি ভয়ে তা বুঝতে পারে না সে। অথচ কপাল বেয়ে গড়িয়ে পড়া ঘামের অস্তিত্বটাও বেশ টের পাচ্ছে জগন্নাথ। হঠাৎই সেই অদ্ভুত প্রাণীটা উঠে দাঁড়ায়, প্রায় জগন্নাথের মুখোমুখি। না না, এটা তো কোনো সরীসৃপ নয়, এ তো কতকটা মানুষের মতো অবয়ব। আচমকাই এক বিদ্যুৎ ঝলকানিতে কাদা মাখা একটা নগ্ন মনুষ্য অবয়ব দপ করে স্পষ্ট হয়ে ওঠে জগন্নাথের চোখের সামনে। কিন্তু এ কাকে দেখল জগন্নাথ? এ কি করে সম্ভব? আফিংয়ের মৌতাত ততক্ষণে পুরোপুরিভাবে উবে গেছে।
মাথার প্রতিটা শিরা উপশিরা তখন জগন্নাথকে বিচ্ছিরিভাবে জানান দিচ্ছে। আরে পালাও, এক্ষুনি পালাও, সাক্ষাৎ মৃত্যু দাঁড়িয়ে আছে তোমার সামনে। আরে পালাও পালাও, জলদি পালাও। বাতে আড়ষ্ট দুটো পাকে টেনে টেনে প্রাণপণে দৌড়তে চেষ্টা করে জগন্নাথ, কিন্তু সে নিজেই বুঝতে পারে ততক্ষণে বেশ অনেকটা দেরি হয়ে গেছে। সোঁদা সোঁদা একটা আঁশটে গন্ধ আস্তে আস্তে ঘিরে ধরছে জগন্নাথকে। পরক্ষণেই দুটো কাদা মাখা হিমশীতল হাত এসে খামচে ধরে জগন্নাথের গলা। প্রৌঢ় অসমর্থ শরীরে সব শক্তি একত্রিত করেও সেই হাতের নাকপাশ থেকে নিজেকে মুক্ত করতে পারে না জগন্নাথ। সেই কাদা মাখা লিকলিকে হাত দুটো ততক্ষণে ফাঁসির দড়ির মতো শক্ত হয়ে বসে গেছে জগন্নাথের কণ্ঠনালীর চারপাশে। অন্তিম চিৎকারের বদলে মুখ দিয়ে এক ভলক রক্ত বের হয়ে আসে জগন্নাথের। ভরা শ্রাবণের এক বর্ষণমুখর সন্ধ্যায় সকলের অগোচরে কামারডুবি গ্রাম থেকে চিরতরে হারিয়ে যায় জগন্নাথ দাস। রেলগাড়ি থেকে নামার পর প্রায় 4 ক্রোশ পথ গরুর গাড়িতে পার করে কামারডুবি গাঁয়ে পৌঁছতে পৌঁছতে বেলা প্রায় গড়িয়ে গেল মধুসূদনের। ডাকঘরটার সামনে গরুর গাড়ি থেকে নেমে সবে কোমরটা একটু টান টান করে নিচ্ছিল মধুসূদন। অমনি গরুর গাড়ির গাড়োয়ান খ্যানখ্যানে গলায় তাড়া দিয়ে বলে ওঠে, ও মহারাজ, তাড়াতাড়ি আমার বাউনা ঘরটা চুকিয়ে দিন, আমার তাড়া আছে। কতকটা বিরক্ত হয়েই বুক পকেট থেকে পয়সা বের করে গাড়োয়ানের হাতে ধরিয়ে দেয় মধুসূদন। তারপর বেজার মুখ করে গরুর গাড়ির দিক থেকে মুখ ফিরিয়ে ডাকঘরের দিকে তাকাতেই তার মুখের বেজার ভাব উড়ে যায় পলকেই। তার জায়গায় ভিড় করে বিস্ময় আর স্তম্ভিত ভাব। এ কোথায় এসে পড়ল সে? এইখানে থাকতে হবে তাকে? এখানে কোশমিনকালেও মানুষের পা পড়েছে আদৌ? বিশাল এক বটগাছের ঝুড়ির ভেতরে নিজেকে লুকিয়ে রাখা ঘুপচি অন্ধকার ডাকঘরটাকে দেখে মনটা খারাপ হয়ে যায় মধুসূদনের। জীবনের প্রথম চাকরি করতে আসার উত্তেজনাটাও মুহূর্তে থিতিয়ে গিয়ে মনটা তেতো হয়ে যায়। আশেপাশে তাকিয়ে একটা জীবন্ত মানুষের টিকি পর্যন্ত দেখতে না পেয়ে বুক চিরে এক দীর্ঘশ্বাস বের হয়ে আসে ওর। আরও কিছুক্ষণ কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে থাকার পর সাথে আনা লোহার তোরঙ্গ আর বিছানাটা বগলদাবা করে ডাকঘরের ধুলো পড়া দাওয়ার ওপর এসে বসে মধুসূদন। অদূরে একটা লালচে রঙের কুকুর কুণ্ডলি পাকিয়ে ঘুমিয়ে রয়েছে। মধুসূদনের উপস্থিতিতে তাকে বিশেষ বিচলিত হতে দেখা গেল না। কেবল ঘাড় উঁচিয়ে মধুসূদনকে একবার দেখে নিয়ে আবার মুখ গুজে শুয়ে পড়ে সেটা। টিনের চাল দেওয়া ডাকঘরটার দরজায় এক মরচে ধরা তালা ঝুলছে। বেশ বোঝা যাচ্ছে যে ওই দরজা বিশেষ খোলা টোলা হয় না। সদরের বড় পোস্ট অফিস থেকে মধুসূদনকে বলে পাঠানো হয়েছিল যে এখানে তাকে সাহায্য করার জন্য একজন পিয়ন থাকবে। সদর থেকে সেই পিয়নকে তার করে দেওয়ারও কথা ছিল, কিন্তু কোথায় এসে? এমনকি এই ডাকঘরটার আশেপাশে একটা বাড়িঘর পর্যন্ত নেই। যেন সারাটা গ্রাম কোনো এক অজানা কারণে এই ডাকঘরটাকে ত্যায্য করেছে। আকাশ পাতাল দুশ্চিন্তা করতে করতে চোখ দুটো লেগে এসেছিল মধুসূদনের। চটক কাটে কার যেন একটা গলার আওয়াজে। চোখ দুটো ভালো করে ডলে নিয়ে সামনের দিকে তাকায় মধুসূদন। একটা ঢ্যাঙা শিরিঙ্গে মতো লোক সামনে দাঁড়িয়ে আছে। রোগা বৈচিত্র্যহীন চেহারা লোকটার, চোখে পড়ার মতো কোনো বৈশিষ্ট্যই নেই। তবে থাকার মধ্যে আছে গজালের মতো বড় বড় এক ঝুড়ি দাঁত। আপাতত তাকে দেখে সেগুলো বের করে বিনয়ের হাসি হাসছে লোকটা।
মধুসূদনকে চোখ খুলতে দেখে মুখের হাসি আরও চওড়া হয় তারপর মিনমিনে গলায় বলে, আগে আপনি বুঝি এই ডাকঘরের নতুন মাস্টার মশাই? কিন্তু কিন্তু তুমি কে? আড়মোড়া ভাঙতে ভাঙতে উত্তর দেয় মধুসূদন। আগে এই ডাকঘরের পিয়ন জনার্দন জানা। এই গাঁয়ের লোকজন আমায় জনা বলে ডাকে। হে হে করে হেসে কথা শেষ করে জনার্দন জানা। লোকটাকে আপাদমস্তক জরিপ করতে করতে মধুসূদনের মনে হয় জনার্দন নামটার ভার লোকটার এই রোগা চেহারা বইতে পারবে না বলেই হয়তো গায়ের লোকজন নামটাকে ছেঁটে দিয়েছে খানিকটা। মধুসূদনের মনে এইবার রাজ্যের বিরক্তি এসে জমা হয়। মেজাজ গরম করে সে বলে, তা তুমি এত দেরি করে এলে কেন শুনি? সদর অফিস থেকে কি তার পাওনি? আগে সে তো পেয়েছিলুম, তবে এই পর্যন্ত বলে চুপ করে যায় লোকটা। তবে তবে আবার কি? ফালতু ফালতু আমাকে এতটা সময় এইভাবে বসে থাকতে হলো। এইবার থমকে ওঠে মধুসূদন। জবাবে মিনমিনে গলায় আরও নিচু করে জনা বলে ওঠে, আগে ভেবেছিলুম যে আপনি এইখানে আসবেন না। আসবো না? কেন? বিস্ময়ে ঝরে পড়ে মধুসূদনের গলাবে। এই কথার অবশ্য জবাব দেয় না জনা। কতকটা এড়িয়ে যাওয়ার ভঙ্গিতে বেশ ব্যস্তভাবে নিজের ধুতির খুঁট থেকে একটা জং ধরা চাবি বের করে এগিয়ে যায় বন্ধ ডাকঘরটার দিকে। রাতের খাওয়া দাওয়া সেরে তক্তাপোষের উপর শুয়ে এদিক ওদিক করছিল মধুসূদন। নতুন জায়গা বলেই হয়তো ঘুম আসতে চাইছে না, নয়তো সারাটা দিনের পথশ্রমে শরীর তো ক্লান্তিতে ভেঙে আসছে। ধুলোমলিন ডাকঘরটাকে জনা ঝাটপাট দিয়ে চলনসই করে দিয়েছে। গোটা বাড়িখানায় দুটো মাত্র ঘর, তার মধ্যে একটাই মধুসূদনের থাকার ব্যবস্থা করেছে জনা। ঘরটায় একটা পুরনো তক্তপোষ ছাড়া আর কিছু আসবাব ছিল না অবশ্য, কিন্তু তাতে মধুসূদনের বিশেষ অসুবিধে হবে না। কিন্তু এখন যে কিছুতেই ঘুম আসছে না। ঘরের মধ্যে একটা কুপি টিমটিম করে জ্বলছে, তবে সেটাও মনে হয় তেলের অভাবে খুব তাড়াতাড়ি নিভে যাবে। জোর করেই চোখ বন্ধ করে ঘুমোতে চেষ্টা করে মধুসূদন। আর ঠিক তখনই অদ্ভুত আওয়াজটা কানে আসে ওর, যেন ভারী কিছু একটাকে মাটির উপর দিয়ে টেনে হিচড়ে কেউ কোথাও নিয়ে যাচ্ছে। আর সবচেয়ে আশ্চর্যের কথা হলো, আওয়াজটা আসছে ঠিক তার ঘরের বাইরে থেকে। কৌতূহলী হয়ে বিছানা থেকে নেমে দাঁড়ায় মধুসূদন। তারপর পায়ে পায়ে গিয়ে ঘরের একটা জানলা খোলে। বাইরে মরা চাঁদের ঘোলাটে জ্যোৎস্নায় চারপাশে যেন শ্মশানের বিষণ্ণতা। আর সেই ছাই মাখা জ্যোৎস্না গায়ে মেখে একটা বছর 12-14 ছেলে দাঁড়িয়ে আছে ঠিক মধুসূদনের জানলাটার বাইরে। হঠাৎ করে ছেলেটাকে দেখে প্রথমে বেশ চমকেই গেছিল মধুসূদন। তারপরে নিজেকে সামলে নিয়ে ভালো করে তাকায় ছেলেটার দিকে। নগ্ন গায়ে কেবল একটা ইজের পড়ে আছে ছেলেটা। এত রোগা ছেলে এর আগে কখনো দেখেনি মধুসূদন। যেন কঙ্কালের উপর কোনো মতে চামড়াটা বসানো আছে। বুকের পাঁজরগুলো এই অন্ধকারেও একটা একটা করে গোনা যাবে ছেলেটার। নারকেলের মতো মাথাটায় পাতলা রোয়া রোয়া চুলগুলো সজারুর কাঁটার মতো খাড়া খাড়া। মুখের কোনো ছিঁড়িছাদও নেই ছেলেটার। খুদে খুদে চোখগুলোর মনি প্রায় দেখাই যায় না, সর্বদাই যেন চোখ উল্টে রয়েছে। মাংসহীন চোয়ালের হাড়গুলো যেন ঠেলে বের হয়ে আসতে চাইছে। মাঝরাতে এহেন মূর্তি দেখে মধুসূদন যে একেবারে ভয় পায়নি তা নয়, তবে নিজেকে সামলে নিয়ে প্রশ্ন করে, এই তুই তুই আবার কে? জবাবে মনে হয় অল্প হাসে ছেলেটা। ঠিক বুঝতে পারে না মধুসূদন। তারপরে জবাব দেয়, আমি বাদল। তা কোথায় থাকিস? মধুসূদনের প্রশ্নে অন্ধকারের দিকে নিজের একটা লিকলিকে হাত তুলে বাদল উত্তর দেয়, ওইদিকে। ও, তা বাবা বাদল, তুমি এই মাঝরাতে এখানে কি করছো? মধুসূদনের গলায় এইবার একরাশ বিরক্তি ঝরে পড়ে। বাদল অবশ্য তা খেয়ালও করে না, স্বাভাবিক গলায় বলে, আমি তো তোমাকে দেখতেইছি গো।
আমাকে? আমাকে কেন? না মানে পরে তো আর এখানে দেখতেই পাবো না, তাই। এইবার ছেলেটার কথা শুনে হাসি পেয়ে যায় মধুসূদনের। হালকা গলায় বলে, এই কেন রে? পরে আমাকে দেখতে পাবি না কেন? আমি তো এখন থেকে এখানেই থাকবো। জবাবে কেমন একটা ঝিম ধরা গলায় ছেলেটা বলে, এখানেই তো থাকবে, কিন্তু তুমি তুমি এই ডাকঘরে বেশি দিন থাকতে পারবে না। কথার শেষে মুখে এক অদ্ভুত নীরব হাসি খেলে যায় বাদলের মুখে। অবাক হয়ে দেখে মধুসূদন, মুখে একটাও দাঁত নেই ছেলেটার। বিশ্রী কালো মাড়ি আর একটা লকলকে জিভ বের করে বোবা হাসি হাসছে ছেলেটা। এইবার গাটা কেমন যেন শিরশির করে ওঠে মধুসূদনের। ছেলেটার প্রায় মুখের উপরেই দরাম করে বন্ধ করে দেয় জানলার পাল্লা দুটো। বিছানায় ফিরে চুপচাপ শুয়ে পড়ে সে। ঘুম যে আর আসবে না সে তো বোঝাই যাচ্ছে। বিছানায় চুপচাপ শুয়ে থাকতে থাকতে এইবার ব্যাপারটা খেয়াল করে মধুসূদন। চারপাশটা যেন বড্ড বেশি চুপচাপ। সামান্য একটা ঝিঁঝি পোকাও ডাকছে না। অথচ এই ডাকঘরের চারপাশে ঝোপঝাড়ের জমিদারি তো বেশ ভালোই, তবে জায়গাটা এত নিশ্চুপ কেন? এখানে রাতচরা প্রাণীগুলো কি কোনো আদিম আতঙ্কের নাগপাশে একসাথে সব পিষে মরে গেছে? মনে হাজার আতঙ্ক থাকলেও প্রকৃতির নিয়মে মানুষ ভোরের দিকে ঠিক ঘুমিয়ে পড়ে। মধুসূদনের ক্ষেত্রেও সেটাই হলো। পরের দিন জনা পিয়নের বিকট হাঁক ডাকে মধুসূদন যখন বিছানা ছাড়ে তখন বেলা প্রায় 8টা। মুখ হাত ধুতে ডাক অফিসটার পেছন দিকের কলঘরে যেতে গিয়ে আজ দিনের আলোয় কুয়োটাকে চোখে পড়ে মধুসূদনের। একটা প্রাচীন গাবগাছের ছাওয়ায় নিজের সর্বাঙ্গে গাঢ় শ্যাওলার প্রলেপ মেখে স্থির হয়ে আছে সেটা। নিমের দাঁতন চিবোতে চিবোতে কুয়োটার কাছে গিয়ে দাঁড়ায় মধুসূদন। মিশমিশে কালো জল টলটল করছে কুয়োটার পেটে। মাঝে মধ্যে সেই জলে আবার বিজবিজ করে বুদবুদ উঠছে। জলের দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎই গতরাতে দেখা সেই বাদল নামের ছেলেটার কথা মনে পড়ে যায় মধুসূদনের। আচ্ছা, ওই মাঝরাতে এমন শুনশান জায়গায় আসার সাহস ওইটুকু ছেলে পেল কি করে? আর কী সব যেন বলছিল ছেলেটা। ও বলছিল এই ডাকঘরে মধুসূদন বেশি দিন থাকতে পারবে না, কিন্তু কেন? আনমনে এইসবই ভাবছিল মধুসূদন। সম্বিত ফেরে জনার ডাকে, ও মাস্টার বাবু, ওইখানে কি করছেন? ওই কুয়োটার দিকে যাবেননি কখনো? জনার মুখে বেশ অনেকগুলো ভয়ের রেখা ফুটে উঠছে দেখে কুয়োর পার থেকে সরে আসে মধুসূদন। নিমডাল দিয়ে দাঁত ঘষতে ঘষতে প্রশ্ন করে, কেন? কি আছো এখানে? হ্যাঁ, ওই কুয়োটা রাগ খুশে, ওর পিঠে খুব খিদে। জনার উত্তর শুনে এইবার হেসে ফেলে মধুসূদন। কুয়োর আবার খিদে? বলে কি লোকটা! মধুসূদনকে হাসতে দেখে বেশ বিরক্ত হয় জনা। তারপরে অল্প রুক্ষ গলায় বলে, হাসবেন নি গো মাস্টার, হাসবেন নি। আপনি তো এই গাঁয়ে নতুন, তাই কি ছুটি জানেননি? এই ফি বছর বর্ষায় এই কুমারডুবি গ্রাম জলে ডুবে যায়, কিন্তু এই ডাক অফিসের আশপাশটা ডুবে না। এই গাঁয়ে সকলে জানে এই কুয়োটা পাতাল পর্যন্ত গভীর। এইখানে সব জল ও খেয়ে নেয়। তাছাড়া জল শুধু নাকি, সুযোগ পেলে ওটা হয়তো মানুষ পর্যন্ত। এই পর্যন্ত বলে হঠাৎই ঢোক গিলে যেন বাকি কথাগুলো গিলে নেয় জনা। তারপর অকারণ ব্যস্ততা দেখানোর ছলে মধুসূদনকে তাড়া দিয়ে বলে, নেন মাস্টার নেন, তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে নেন, মেলা গাছ পড়ে আছে তো। জনার্দনের বলা কথাগুলো শুনে মধুসূদনের মনে একটা হালকা আগ্রহ জন্মালেও তখনকার মতো আর সে কথা বাড়ায় না। তারপর গোটা দিনটা ব্যস্ততার মধ্যে দিয়েই কাটল বটে, তবে তা অফিসের কোনো কাজে নয়। ডাক অফিসের কাজকর্মর জন্য যে ঘরটা বরাদ্দ আছে সেটা দুজনে মিলে পরিষ্কার করতে করতেই দিন গড়িয়ে গেল।
অফিসের অবস্থা দেখে মধুসূদন পরিষ্কার বুঝতে পারল যে এই ডাকঘরের আগের মাস্টারগুলো কোনো কাজই ঠিকভাবে করেননি। বহু বছর ধরে না বিলি হওয়া চিঠি ডাঁই হয়ে জমে রয়েছে। তাছাড়া বাকি কাজকর্মও কিছুই হয়নি ঠিক মতো। তবে তারা এখানে এসে করতেনটা কি? এই দিন সন্ধ্যাবেলা জনা এসে মধুসূদনকে প্রায় জোর করেই নিয়ে গিয়ে হাজির করে গাঁয়ের চণ্ডী মণ্ডপের সান্ধ্যকালীন আসরে। সেই আসরে উপস্থিত গুটি কয়েক গোমড়ামুখ মানুষগুলোকে দেখেই মধুসূদন আন্দাজ করে নেয় এরা সকলেই গাঁয়ের মাথা মোড়ল সব ব্যক্তি। জনা এখানে তাকে নিয়ে এসেছে আলাপ পরিচয়ের উদ্দেশ্যে। কি করণীয় বুঝতে না পেরে অল্প হেসে হাত জোর করে নমস্কার করে মধুসূদন। প্রত্যুত্তরে এক গোলগাল বৃদ্ধ থেলো হুঁকো সমেত নিজের ডান হাতখানা সামান্য তুলে নিজের পাশে বসতে ইঙ্গিত করে মধুসূদনকে। অবশ্য মধুসূদন কিছু করে ওঠার আগেই জনা প্রায় জোর করেই বসিয়ে দেয় তাকে। তারপরে হে হে করে বিনয়ী হেসে বলে, আগে ইনি হলেন আমাদের গাঁয়ের মুড়ল মশাই হরিদেব ঘোষাল। পেন নাম করেন মাস্টার। ইচ্ছে না থাকলেও নিচু হয়ে মানুষটাকে প্রণাম করে মধুসূদন। পল্লীগ্রামে এইসব মোড়লের দাপট ভয়ানক। অকারণে মানুষটাকে চটিয়ে লাভ কি? মধুসূদন বসার পরেও আরও খানিকটা সময় চোখ বন্ধ করে থেলো হুঁকোটায় টান দেওয়ার পরে অল্প কেশে নিয়ে মুখ খোলেন মোড়ল হরিদেব ঘোষাল। তা মাস্টার, নিবাস কোথায়? আগে নদিয়ায়। তা বাড়িতে কে কে আছেন? এইবার অল্প বিরক্ত হয় মধুসূদন। এই এক সমস্যা সব জায়গায়। গাঁয়ের এইসব বুড়োদের আগ্রহটা বড্ড বেশি। তবুও নিজেকে সামলে নিয়ে স্বাভাবিক গলায় উত্তর দেয় মধুসূদন। ওই মা আছেন আর ভাই বোন। আর বাপ? বিরক্তির মাত্রা বাড়তে থাকলেও মধুসূদন উত্তর দেয়, নেই, নেই, মারা গেছেন। ও, তার মানে সংসারের জোয়াল তোমার কাঁধেই। এইবার কথা বলেন চণ্ডী মণ্ডপে উপস্থিত অন্য আর এক বৃদ্ধ। ওনার দিকে একবার তাকিয়ে মুখ নিচু করে নেয় মধুসূদন। কথাটা ভুল বলেননি বৃদ্ধ। বাবা চলে গেলেন বলেই তো মামার তদ্দিরে এই চাকরিটা জুটিয়ে বাড়ি ছেড়ে এতটা দূরে আসতে হলো তাকে। অল্প আনমনা হয়ে গিয়েছিল মধুসূদন। সম্বিত ফেরে মোড়ল মশাইয়ের গলা আবার কানে আসাতে, তাহলে এক কাজ করো মাস্টার, তল্পি তল্পা গুটিয়ে বাড়ি ফিরে যাও যত তাড়াতাড়ি সম্ভব। প্রায় আদেশের সুরে বলা মোড়ল মশাইয়ের কথাগুলো শুনে এইবার স্তম্ভিত হয়ে যায় মধুসূদন। বলেটা কি লোকটা? ফিরে যাবে মানে? তবে সংসার চলবে কিভাবে? সেই জন্যই তো এখানে আসা। মধুসূদনের হতভম্ব মুখ দেখে আগে একবার কথা বলা সেই বৃদ্ধ আবারও বলে ওঠেন, মোড়ল কর্তা ঠিকই করেছেন, তোমার ওই ডাকঘরে থাকাটা ঠিক হবে না। তুমি বরং ফিরে যাও। মানে মানে কেন? মধুসূদন কোনো ক্রমে প্রশ্নটা করে। এই ছোকরার আবার মুখে মুখে চোপা করার বদ অভ্যেস আছে দেখছি। আরে বাপু, তোমার ভালোর জন্যই কইছি, ওই ডাকঘরটা দানুর বাস, বুঝলে? ওইখানে যে আসে দানুটা তাকেই হজম করে ফেলে আস্ত। এ তো আর কম দেখলুম না। মোড়ল হরিদেব ঘোষালের বিরক্তি মেশানো স্বরে বলে যাওয়া কথাগুলোর মাথা মুন্ডু কিছুই বুঝতে পারে না মধুসূদন। দানুটা আবার কি? সে মানুষ খায়? ওরে জনা, তোর এই মাস্টারকে বুঝিয়ে বল সবটা। আজকালকার ছোকরা হয়তো আমাদের কথা বিশ্বাস হবে না। মোড়ল মশাইয়ের কথা শেষ হতে না হতেই মুখ খোলে জনা। যেন কথাগুলো বলার জন্যেই মুখিয়েই ছিল সে, শুধুমাত্র আদেশের অপেক্ষা করছিল। হ্যাঁ গো মাস্টার বাবু, ওই ডাকঘর খান ভালো নি গো, ওইখানে বেশি দিন টিকতে পারেনি কেউ। এই তো আপনার আগে যে মাস্টার বাবু এই ছিলেন, তিনি তো মাত্র 2 দিন ছিলেন, তারপর তার টিকিটিও খোঁজও পাওয়া যায় নাই, একেবারে গায়েব। গায়েব মানে? তা কোথায় গেলেন উনি? তা আপনারা সদরের দারোগাদের খবর দেননি? মধুসূদনের কথার জবাবে
খিখি করে বিদঘুটে ভাবে হেসে ওঠেন সেই নাম না জানা বৃদ্ধ। তারপর শ্লেষা জমা ঘরঘরে গলায় বলেন, ওসব ওসব হারিয়ে যাওয়া মানুষের খুঁজে বের করা ওই পাতলুন পড়া দারোগার কম নয় হে মাস্টার। তুমি হারিয়ে গেলেও তারা খুঁজতে আসবে না। শোনো হে ছোকরা, এই কুমারডুবি গ্রাম থেকে প্রতি বছর 2-1টা করে মানুষ হারিয়ে যায়। এই তো গত বর্ষায় জগন্নাথ হারিয়ে গেল। তার আগে কোথায় যায় তারা? বৃদ্ধ আরও ফিরিস্তি দিতে যাচ্ছিলেন। তাকে মাঝপথে থামিয়ে দিয়ে প্রশ্নটা করে ফেলে মধুসূদন। উত্তরটা অবশ্য দেয় জনা। তার খুদে খুদে দুটো চোখকে যতটা সম্ভব গোলগাল করে বলে, সেই সকালে কয়েছিলুম না, ওই কুঁয়োটার খুব খিদা, ওইতেই তো খেয়ে নেয় সকলকে। ওই জন্যই তো ওই ডাকঘরের আশেপাশে এখন আর কেউ থাকে না, সকলে ওখানকার বাস উঠায়ে ভেগে গেছে। জনার্দনের বলা কথাগুলোর সারমর্ম কিছুই বুঝে উঠতে পারে না মধুসূদন। এই বুড়োগুলো বলছে ওই ডাকঘরে নাকি দানু আছে, আর জনা বলছে ওই কুয়োটা মানুষ গিলে ফেলে। এই গাঁ জুড়ে কি সকলেই পাগল? হঠাৎই গত রাতে দেখা বাদল নামের সেই অদ্ভুত ছেলেটার কথাগুলো মনে পড়ে যায় মধুসূদনের। ছেলেটাও তো কেমন যেন রহস্য করে বলেছিল, এখানেই তো থাকবে, কিন্তু তুমি তুমি এই ডাকঘরে বেশি দিন থাকতে পারবে না। আর এখন এরাও সকলে প্রায় একই কথা বলছে, কিন্তু কেন? রাতের বেলা ঘরের ভেতরেই কেরোসিন কুকার জ্বালিয়ে দুটো ভাতে ভাত ফুটিয়ে কোনো মতে খাওয়া দাওয়ার পাঁট চুকিয়ে তক্তপোষের ওপর বসে মধুসূদন। মাকে একটা চিঠি লিখতে হবে। মাথার ভেতরটা কেমন যেন ভার ভার হয়ে আছে সন্ধ্যার পর থেকে। নতুন চাকরি পাওয়ার উন্মাদনাটা আজ সন্ধ্যায় চণ্ডী মণ্ডপে যাওয়ার পর থেকে একেবারেই নিভে গেছে। এই গায়ের মানুষজন সব কেমন যেন, সকলে যেন মধুসূদনকে এই গ্রাম থেকে তাড়াতে উঠে পড়ে লেগেছে। কেন তা ভগবানই জানে। 2 কলমের বেশি চিঠি আর এগুলো না। মাথার মধ্যে গিজগিজ করতে থাকা হাজারো দুশ্চিন্তার মাঝে মন ঠান্ডা করে এখন চিঠি লেখা সম্ভব নয়। অগত্যা কাগজ কলম গুটিয়ে রাখে মধুসূদন। এই ঘরখানা ছোট্ট হলে কি হবে, খুদে খুদে 4-4টে জানলা আছে, তবে সেগুলো কোশমিনকালেও খোলা হয়েছে কিনা সন্দেহ। সেই 4টে জানলার বন্ধ পাল্লায় আপাতত মধুসূদনের কম্পমান প্রতিবিম্ব। বিছানা ছেড়ে উঠে দাঁড়ায় মধুসূদন। কুপির আলোটা নিভিয়ে এইবার শুয়ে পড়লেই হয়। হঠাৎই ছপাং করে এক শব্দে চমকে ওঠে সে। কি সর্বনাশ! এই অন্ধকারে কি কেউ ভুল করে এই কুয়োটার ভিতর পড়ে গেল নাকি? তড়িঘড়ি করে ঘর ছেড়ে এক ছুটে কুয়োর ধারে এসে দাঁড়ায় মধুসূদন। চাঁদের মরা মরা জ্যোৎস্নার ঘোলাটে আলোয় চারপাশে যেন অকাল কুয়াশা। তবুও দৃষ্টি প্রখর করে কুয়োর ভিতর দেখতে চেষ্টা করে মধুসূদন, কিন্তু কই কিছু নেই তো। কুয়োর কালো জল তার সর্বাঙ্গে অন্ধকার জড়িয়ে নিশ্চুপ। হঠাৎই নাকে একটা ভ্যাপসা পচা গন্ধ এসে ধাক্কা মারায়। ঘাড় ফিরিয়ে পাশে তাকাতেই আঁতকে ওঠে মধুসূদন। সেই গত রাতে দেখা বাদল নামের অদ্ভুত ছেলেটা ঠিক তার পাশটিতে কখন যেন এসে দাঁড়িয়েছে। ভ্যাপসা গন্ধটা যে তার শরীর থেকেই বের হচ্ছে তাতে কোনো সন্দেহ নেই। ছেলেটা আজও গত রাতের মতো খালি গায়ে কেবল একটা ইজের পরে দাঁড়িয়ে আছে, তবে আর ছেলেটার সর্বাঙ্গ ভিজে জবজব করছে। মধুসূদনের সাথে চোখাচোখি হতেই ফোকলা মুখে হাসি খেলে যায় ছেলেটার। এ বাবা, তুই ভিজলি কেমন করে রে? প্রশ্ন করে মধুসূদন। জলে যারা থাকে তারা তারা তো বেঁচেই থাকে সব সময়। ফিসফিস করে বলে বাদল। জলে থাকে মানে কোথায়? মধুসূদনের প্রশ্নে এইবার রোগা হাতের ইশারায় কুয়োটাকে দেখায় বাদল। এইবার একটা অস্বস্তি মেশানো বিরক্ত গ্রাস করতে শুরু করেছে মধুসূদনকে।
ছেলেটা কি পাগল? পাগলে আবার বড্ড ভয় মধুসূদনের। আলগোছে বাদলের থেকে কিছুটা দূরে গিয়ে দাঁড়ায় সে। তারপরে বলে, তুই কি পাগল? হ্যাঁ, ওই কুয়োর ভিতরে কেউ কিভাবে থাকবে? কেন, যেমন ভাবে বাকিরা থাকে আমিও থাকি। আমি তো নিয়ে যাই বাকিদের। কথাটা শেষ করে না বাদল। হঠাৎই নিচু হয়ে কি যেন একটা মাটি থেকে তুলে নিয়ে কচমচ করে চিবোতে শুরু করে। বিস্ময়ে হতবাক হয়ে মধুসূদন দেখে একটা আস্ত কোলা ব্যাঙকে মুখে পুরে চিবোচ্ছে ছেলেটা। ব্যাঙটার পেছনের একটা পা তখনও ঝুলে আছে বাদলের ঠোঁটের কোনা বেয়ে। ঘেন্নায় গা গুলিয়ে ওঠে মধুসূদনের। তীব্র বমির বেগ নিয়ে কুয়োটার দিকে ঝুঁকে পড়তেই আতঙ্কে হৃৎপিণ্ডটা যেন এক লাফে আলজিবের পেছনে এসে ঠেকে ওর। একটা পূর্ণবয়স্ক লোক গিরগিটির মতো কুয়োর পাড় বেয়ে আস্তে আস্তে উঠে আসছে ওপর দিকে। লোকটার সারা শরীর কাদায় মাখামাখি, 4 হাত পায়ে কুয়োর পাড় আঁকড়ে ধরে উপর দিকে আসছে লোকটা। হঠাৎই লোকটা মুখ তুলে উপর দিকে সোজাসুজি ঠিক মধুসূদনের চোখের দিকে তাকায়, আর এক অদ্ভুত শীতল হাসিতে ভরে ওঠে লোকটার কাদা মাখা মুখ। তারপর লোকটার ফাঁক হয়ে থাকা কাদা থকথকে 2 ঠোঁটের ভেতর থেকে বিদ্যুতের ঝিলিকের ন্যায় সাপের মতো এক কালো জিভ বের হয়ে আসে। সেই জিভ চোখের পলকে প্রায় 3 হাত লম্বা হয়ে আছড়ে পড়ে মধুসূদনের মুখের ওপরে। এক জঘন্য আষ্টে গন্ধে দমটা বন্ধ হয়ে আসতে চায় ওর, অথচ ছুটে যে পালাবে সেই ক্ষমতাটুকুও কেড়ে নিয়েছে কোনো এক অদেখা অশুভ শক্তি। শরীরে পাথর ভার টের পায় মধুসূদন। মাথা ঝিমঝিম করছে তার, হাত পা সব অবশ প্রায়। অথচ মধুসূদন টের পাচ্ছে সেই জিভ তখনও লক লক করে চেটে চলেছে তার চোখ মুখ। জিভটার শীতল স্পর্শে কেউটের বিষের জ্বলুনি। মধুসূদনের চোখ মুখ যেন দাউ দাউ করে জ্বলছে। মধুসূদন বেশ বুঝতে পারছে সে জ্ঞান হারাচ্ছে, আর এটাও টের পাচ্ছে যে সেই জ্বলন্ত অথচ শীতল জিভটা আস্তে আস্তে পেঁচিয়ে নিচ্ছে তার গলা, শক্ত হয়ে বসছে তার নাকপাশ। আর জুঝতে পারে না মধুসূদন, জ্ঞান হারিয়ে ফেলে। জ্ঞান হারানোর ঠিক আগের মুহূর্তে মধুসূদনের কানে এসেছিল বাদলের খিলখিলে হাসি। হেসে লুটোপুটি যেতে যেতে ছেলেটা বলছে, খুব ভালো খেলা, খুব ভালো খেলা। খুব ভোরের দিকে জ্ঞান ফেরে মধুসূদনের। নিজেকে কুয়োর পাড়ের স্যাঁতস্যাঁতে মাটিতে পড়ে থাকতে দেখে প্রথমে কিছুই মনে করতে পারছিল না সে। তারপর এক ঝটকায় গত রাতের ভয়াবহ অভিজ্ঞতার কথা মনে পড়তেই ধরফর করে উঠে দাঁড়ায় সে। ভয়ে ভয়ে চারপাশটা দেখে নেয় একবার। না, সেই বাদল নামের বেদঘুটে ছেলেটা আশেপাশে কোথাও নেই। তারপর অন্তিম সাহসে ভর করে একবার কুয়োর ভেতরে উঁকি দেয়। কুয়োটা তার পেটের মধ্যে কালো জল নিয়ে বরাবরের মতো স্থির। সেই কাদামাখা লোকটা এখন আর গিরগিটির মতো ঝুলে নেই কুয়োর দেওয়ালে। স্বস্তির শ্বাস ফেলে মধুসূদন, কিন্তু তার সারাটা শরীর ভিজে জপ জপ করছে কেন? আশপাশ দেখে তো গত রাতে বৃষ্টি হয়েছে বলে মনে হচ্ছে না। তবে সে এমনভাবে ভিজল কি করে? একটা বুনো আষ্টে গন্ধ তার গোটা শরীরটাকে এক আলগা অভিশাপের মতো জড়িয়ে আছে। অথচ এখন আর তেমন ঘেন্না করছে না মধুসূদনের, বরং ওই গন্ধে
কেমন যেন এক ঘোর লাগছে মাথায়। ভীষণ ঘুম পাচ্ছে ওর। কোনো ক্রমে টলমলো পায়ে নিজের ঘরে গিয়ে ঢোকে মধুসূদন। তারপর আছড়ে পড়ে তক্তাপোষটার ওপরে। অনেক বেলা করে জনার ডাকাডাকিতে ঘুমের ঘোরটা পাতলা হয় মধুসূদনের। কোনো ক্রমে চোখ খুলে দেখে তার বিছানার পাশে বেশ চিন্তিত মুখে দাঁড়িয়ে আছে জনার্দন পিয়ন। মধুসূদনকে চোখ খুলতে দেখে সে উৎকণ্ঠা মেশা গলায় বলে ওঠে, আপনারে সেই কখন থেকে ডাকছি মাস্টার বাবু, অথচ আপনি সারা শব্দ করছেন না দেখে আমি তো ভয় পেয়ে গেছিলুম। কি হয়েছে আপনার? শরীর খারাপ নাকি? জনার মুখে নিজের শরীরের কথা শুনে এইবার সেদিকে খেয়াল যায় মধুসূদনের। না, শরীর তো দিব্যি ঠিক আছে। হাত পা সহ গোটা শরীরটা যেন কোনো জাদু বলে পালকের মতো হালকা হয়ে গেছে। দিব্যি চনমনে লাগছে নিজেকে। অথচ কোনো এক অজানা অস্বস্তি যেন তাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে বিছানার সাথে। উঠে বসতে পর্যন্ত ইচ্ছে করছে না। কিন্তু কেন? মধুসূদনের চিন্তা ভাবনার মাঝেই জনা আবার কথা বলে ওঠে, আসলে নতুন জায়গার জল হাওয়া তো, তাই হয়তো আপনার শরীরটা ম্যাচ ম্যাচ করতেছে। জনার কথার কোনো উত্তর না দিয়ে চিত হয়ে শোয় মধুসূদন। আর ঠিক তখনই বড় বড় একবার নাক টেনেই মুখ বিকৃত করে নেয় জনা। তারপর বলে, আপনার শরীর থেকে ওই রকম বিচ্ছিরি গন্ধ বেরোচ্ছে কেন? আপনি গিয়ে রেতের বেলা কল ঘরের পিছন পানের পচা ডোবাটায় পড়ে টড়ে গিয়েছিলেন নাকি? জনার কথার জবাবে এমন করে মাথাটা নাড়ায় মধুসূদন, যার মানে হ্যাঁ আবার না, দুটোই হয়। তবে সরলমনা জনা সেটাকে হ্যাঁ ধরে নিয়েই গজগজ করতে শুরু করে। রেতের বেলা ঘরের বাইরে গেলে কুপিটাকে তো নিয়ে যেতে হয় নাকি? এই এতক্ষণে বুঝলুম ওই পচা জলে পড়ে গিয়েই জ্বর মাদিয়ে বসেছেন। দেখুন তো, এই বিদেশে বাড়াবাড়ি কিছু হলে কে দেখবে আপনারে? জনার গজগজ চলতে থাকলেও সেদিকে আর কান করে না মধুসূদন। কারণ খুব ভালো করেই জানে যে পচা ডোবায় পড়ে সে যায়নি। কিন্তু গত রাতে মধুসূদন যা যা দেখল সেগুলো কি আদতে বাস্তব? ওই বাদল নামের ছেলেটা, তারপর ওই প্রৌঢ় লোকটা, সারা শরীরে কাদা মেখে কুয়োর দেওয়ালে গিরগিটির মতো যে ঘুরে বেড়াচ্ছিল সে কি? তবে ভ্রমই বা হয় কেমন করে? মধুসূদনের মুখে লোকটার ওই অদ্ভুত বিশাল কালো লিকলিকে জিভের স্পর্শটা কিছুতেই মিথ্যা হতে পারে না। কিন্তু ওই সব কেমনভাবে সম্ভব? না, আর ভাবতে পারে না মধুসূদন। ঘাড় ঘুরিয়ে একবার তাকায় জনার দিকে। এক গাদা ধুলো পড়া পুরনো চিঠির বান্ডিল নিয়ে কি যেন করছিল জনা। তার উদ্দেশ্যে প্রশ্নটা ছুড়ে দেয় মধুসূদন। আচ্ছা, বাদলকে? জনা মনে হয় কিছুটা অন্য মনস্ক ছিল। হাতের কাজ সারতে সারতেই সে জবাব দেয়, বাদলা? সে তো এই গাঁয়ে টোলের পন্ডি 3 কোটি মুকুজ্জের ছোট ছেলে। তবে ও তো এইখান থাকে না মাস্টার বাবু। সে এখন সদরে কি যে একটা কাজ উঠাইছে, ওইখানে বউ বাচ্চা নিয়ে সংসার পেতিছে। গাঁয়ে আসে তবে মাঝে মধ্যে। আহা, ওই বাদল নয়, আমি যার কথা বলছি সে একটা বাচ্চা ছেলে। ওই ধরো 12 কি 13 বছর বয়স হবে। কে ছেলেটা? মধুসূদনের মুখের কথাগুলো শেষ হওয়ার আগেই জনার হাতে ধরা চিঠিগুলো সব হুড়মুড় করে পড়ে ছত্রাকার হয়ে গেল মেঝের উপরে। অথচ জনার সেদিকে কোনো খেয়ালই নেই। কয়েক পলকেই বেশ কয়েকটা অভিব্যক্তি জনার মুখে পরপর খেলা করতে দেখল মধুসূদন। বিস্ময়, কৌতূহল আর শেষে এক অনাদি আদিম আতঙ্ক জাঁকিয়ে বসল জনার মুখের প্রতিটি রেখায়। কাঁপা কাঁপা গলায় সে প্রতিপ্রশ্ন করে, আপনি কেমনে জানলেন তার কথা? কে কইল আপনারে? জনা প্রশ্নের পিঠে আবার একটা প্রশ্ন গুজে দেওয়ায় বেশ বিরক্ত হয় মধুসূদন। ঝাঝালো গলায় সে বলে ওঠে, যা জানতে চাইছি সেইটাই বলো। তোমাকে কি আমি প্রশ্ন করতে বলেছি? এখানে এসে স্তক জনার সাথে এমন রুক্ষভাবে কখনো কথা বলেনি মধুসূদন। কিন্তু মধুসূদনের বকুনি শুনেও
জনার মধ্যে তেমন একটা ভাবান্তর দেখা গেল না, বরং সেই পুরনো আতঙ্ক ভাবটাই যেন গেঁথে গেছে জনার চোখে মুখে। সে প্রায় বিড়বিড় করে বলে, ওনাদের মতো সেই আপনিও বাদলের কথাই জানতে চাইলেন? জনা আবার প্রসঙ্গ পাল্টে ফেলছে দেখে এইবার প্রায় খিচিয়েই ওঠে মধুসূদন। বাদল কাদের ছেলে সেটা বলবে কি? জনা অপলক তাকিয়েছিল মধুসূদনের মুখের দিকে, তবে এইবার মনে হয় বিরক্তটা বুঝতে পারে। কয়েক মুহূর্ত মাথা নিচু করে কি যেন ভাবে জনা, তারপর উবু হয়ে ঘরের মেঝের উপর বসে বলতে শুরু করে, হ্যাঁ, বাদলকে আমরা সেই ছোটবেলায় দেখেছিলুম, আমাদেরই বয়সী ছিল ছেলেটা, কিন্তু সে ঠিক আমাদের মতো ছিল না বটে। মনে হয় তার কোনো মাথার ব্যামো ট্যামো ছিল। ছেলেটাকে দেখতেও ছিল কেমন যেন অদ্ভুত, রোগা ডিগডিগে শরীর, নারকেলের মতো মাথায় রোয়া রোয়া চুল, আর সবচেয়ে অদ্ভুত, বাদলের মুখে একটাও দাঁত ছিল নিকো। ওই 12-14 বছর বয়সেও সে ছিল পুরো ফকলা। ওর বাপ ছিল সেই সময় এই ডাক অফিসের মাস্টার। এই ডাক ঘরে থাকতো তারা। বাদলের ভাই বোন কেউ ছিল না কো। ছেলেটা সারা দিন একা একা ওই কুয়োটার ধারে বসে থাকতো। ওর কোনো বন্ধুও ছিল না। অবশ্যই সেই দোষ কিছুটা আমাদেরও ছিল বই কি। ওকে আমরা পারত পক্ষে খেলতে নিতাম না কো। ওই যে ও একটু অন্যরকম ছিল তো, তাই আমাদের ওকে ঠিক পোষাতো না। তবে সত্যি বলতে কি, তখন এই গাঁয়ে এই আমরা যারা ওর সমবয়সী ছিলুম, আমরা না ওকে মনে মনে একটু ভয়ও পেতাম। বিশ্বাস করেন মাস্টার, ওর ওই মরা মানুষের মতো উল্টানো চোখ, ফোকলা মুখ, সব মিলিয়ে ও ভীষণ অন্যরকম ছিল। তবে বাদলেরও আমাদের সাথে খেলাধুলা করতে বিশেষ ইচ্ছা ছিল না কোনো কালেই। ও একা একাই ভালো থাকতো। আমি যে সময়ের কথা কইছি, তখন এই অফিসের আশেপাশে অনেক মানুষের ঘর ছিল বটে। জায়গাটা এমন একেবারে ছিল না। বাদল ছোট্ট থেকেই বড্ড নিষ্ঠুর ছিল। আমি নিজের চোখে ওকে একটা বিড়াল ছানাকে টুটি টিপে মেরে ফেলতে দেখেছিলাম। ওর ওই লিকলিকে 2 হাতের মধ্যে ছটপট করতে করতে মরে গেছিল ছানাটা। সে দৃশ্য দেখে আমি তো কেঁদে ফেলেছিলুম। কিন্তু কিন্তু বাদল হাসছিল। ওই ফোকলা মুখে হাসির যেন বন্যা বইছিল। আমায় কাঁদতে দেখে হাসতে হাসতে বলছিল, খুব ভালো খেলা, খুব ভালো খেলা। আমি তো ভয় এক দৌড়ে বাড়ি পালিয়ে গেছিলুম। পরে বাপ কাকাদের মুখে শুনছিলাম যে বাদল নাকি পুরোপুরি পাগল হয়ে গেছে। সে সুযোগ পেলেই কেবল কুকুর ছানা বিড়াল ছানা ধরে গলা টিপে মেরে ফেলে। ওটাই নাকি ওর খেলা। দিনে দিনে ওর পাগলামি বাড়তে থাকে। আশেপাশের লোকজনেরা বাদলের জন্য ওর বাপ মাকেও এড়িয়ে চলতে শুরু করে। আর এর কিছুদিনের মধ্যে বাদল করে ফেলে এক মহা সর্বনাশ। এই ডাকঘরের 2 বাড়ি পরেই ছিল রাম কমল খুড়োর বাড়ি। বাদল এক দুপুরে সুযোগ বুঝে তাদের বাড়িতে ঢুকে খুড়োর ঘুমন্ত কুচি মেয়েটার গলা টিপে ধরে। ওই একতরি মেয়ের মরণ চিৎকারে বাড়ির সকলে এসে দেখে বাদল 2 হাতে চেপে ধরে আছে মেয়েটার গলা। বিশ্বাস করেন মাস্টার বাবু, শোনা কথা হলেও গাঁয়ের জোয়ান মানুষগুলো বাদলের হাত থেকে মেয়েটাকে কিছুতেই ছাড়াতে পারেনি। সকলের চোখের সামনে ছটপট করতে করতে মরে যায় 10 মাসের বাচ্চাটা। বাদল যখন নিজে বুঝতে পারে যে মেয়েটার বেঁচে নেই, তখন মানুষ যেমন পুতুল ছুঁড়ে ফেলে দেয়, তেমন করেই ছুঁড়ে ফেলে দিয়েছিল মেয়েটার শরীর।
তারপর হাসতে হাসতে কইছিল সেই একই কথা। খুব ভালো খেলা, খুব ভালো খেলা। সেদিন গাঁয়ের অনেকে মিলে খুব মেরেছিল বাদলটাকে, কিন্তু মার খেতে খেতেও হেসে লুটোপুটি খেয়ে যাচ্ছিল ছেলেটা। যেন যেন ভারী আমোদ হচ্ছে তার। সেদিনই গাঁয়ের মোড়ল মশাই বাদলের বাপকে আদেশ দেন 2 দিনের মধ্যে এই গাঁ ছেড়ে চলে যেতে। ওই খুনে ছেলেটাকে এই গাঁয়ে রাখা অসম্ভব। মাথা নিচু করে সব অপমান মেনে নিয়েছিল বাদলের মা বাপ। রাগ করে বাদলের মা বাদলকে নিয়ে ফিরে এসে ওই কুয়োর তলায় গাব গাছটার সাথে বেঁধে রেখে দিয়েছিল ছেলেটাকে। রাতেও ঘরে ঢুকতে দেয় নাই। কিন্তু আশ্চর্যের কথা কি জানেন মাস্টার, পরদিন ভোরে উঠে বাদলকে আর খুঁজে পাওয়া যায় নাই। অবশ্যই তাকে খোঁজাখুঁজির তাগিদ যদিও গাঁয়ের লোকেদের মধ্যে ছিল না, ওই ওর মা বাপি যা অল্প এদিক ওদিক খুঁজছিল, কিন্তু পাওয়া যায়নি বাদলকে। তারপর কথা মতো 2 দিন পরেই বাদলের বাপ মা গাঁ ছেড়ে চলে গেছিল। বাদল তো হারিয়েই গেছিল, কিন্তু এক সমস্যা শুরু হয়েছিল তারপর থেকে। ওই যে কুয়োটা আছে না, আগে ওটার টলটলে জল এই এলাকায় সকলেই ব্যবহার করত। কিন্তু ওই ঘটনার পর হঠাৎ করে একদিন দেখা যায় কুয়োটার অমন সুন্দর টলটলে জল কালো আলকাতরা হয়ে গেছে। এক রাতের মধ্যে এমনটা কিভাবে হলো তা কেউ বুঝতে পারেনি। তবে একটা ভয় ছায়া মেলতে শুরু করছিল সকলের মনে। আর তারপরেই শুরু হয়েছিল মাঝে মধ্যে একটা একটা করে লোকের হায়রায় যাওয়া। এরপর গাঁয়ের মানুষজনের মনে কুয়োটাকে নিয়ে ভীষণ এক ভয় জন্মায়। তারপরেই তো আস্তে আস্তে সবাই এই জায়গা থেকে বাঁশ উঠায় গাঁয়ের অন্যান্য জায়গায় আস্তানাগারে। একা থেকে যায় এই ডাক অফিস আর ওই কুয়োটা। কিন্তু জানেন তো মাস্টার বাবু, এই কুমারডুবি গাঁয় কিন্তু আজও একটা মানুষ কোথায় যেন হারায় যায়। কোথায় যে যায় কেউ জানে না। এই তো গেল বর্ষায় জগন্নাথ খুঁড়োটা বেপাত্তা হয়ে গেল। গাঁয়ের লোকেদের কাছে ব্যাপারটা এখনো গা সওয়া হয়ে গেছে, কেউ আর তেমন মাথা টাথা ঘামায় না। ওই যার যায় তারাই একটু হাহুতাশ করে। এতগুলো কথা একসাথে বলার পর এইবার চুপ করে জনা। আনমনা হয়ে কে যেন ভাবছে সে, কিন্তু মধুসূদনের মাথায় ছোবল মারছে অন্য একটা প্রশ্ন। বাদল যদি জনার বয়সী হয়ে থাকে, তবে সে এখনো অমন খোকাটি হয়ে আছে কেমন করে? আর আর ওই গিরগিটির মতো বুড়ো লোকটাই বা কে? ওরা কি আদৌ বেঁচে আছে? কথাটা মনে হতেই প্রশ্নটা করে ফেলে সে। তা বাদলকে আর এই গায়ে দেখা যায়নি? মধুসূদনের কথায় যেন অতীত থেকে বর্তমানে ফেরে জনা। হুশ করে এক দীর্ঘশ্বাস ফেলে দুপাশে মাথা নাড়িয়ে বলে, না, তেমন তো কিছুই শোনা যায়নি কখনো। তবে তুমি যে তখন বলছিলে ওনাদের মতো আমিও বলছি বাদলের নাম, তবে ওনারা কারা? মধুসূদনের কথায় বিদ্যুৎ স্পৃষ্টের মতো চমকে ওঠে জনা। তারপর ভয়ার্ত গলায় বলে, ঠিক কইছেন মাস্টার বাবু, ব্যাপারটা তো একেবারে ভুলেই গেছিলুম। তারপর বার কয়েক ঢোক গিলে চোখ গোলগাল করে বলে, আপনার আগে যে 2 জন মাস্টার বাবু এই ডাকঘরে এই ছিলেন, তারাও আমায় জিজ্ঞেস করছিলেন বাদলের কথা। আর তারপরেই তারাও কোথায় যেন হারায় গেছিল। এই গাঁয়ের কেউ জানে না, তবে আমি জানি। সদর থেকে চিঠি এই ছিল, বড় ডাক আপিসে নাকি ওনাদের বাড়ির লোকেরা চিঠি লিখে জিজ্ঞেস করছিল যে ওই বিজন পোদ্দার আর রামহরি পাল, মানে ওই 2 মাস্টার নাকি বাড়ি ফেরেননি।
তাই সদর থেকে এইখানে চিঠি পাঠিয়ে তাদের খোঁজ করছিল বড় ডাক আপিস। কিন্তু মানুষগুলার কোনো খোঁজ আর কখনো পাওয়া যায় নাই। যেন এক রাত্রিরে হাওয়ায় মিলে গেছিল দুটি লোক। হঠাৎ কি মনে হতে মেঝে ছেড়ে ধরফর করে উঠে দাঁড়ায় জনা। তারপর বেশ তাড়াহুড়ো করে বলে ওঠে, আজ আর আপনাকে ভাত ফোটাতে হবে নি। আমি না হয় বাড়ি থেকে দুমুঠো ভাত আইনা দিচ্ছি, কিন্তু আপনি তাড়াতাড়ি তল্পিতল্পা বেঁধে নেন। কালই আপনাকে এই গাঁ ছেড়ে চলে যেতে হবে। আমার মন বলছে এই গাঁয়ে থাকলে আপনারও ক্ষতি হয়ে যাবে, ভীষণ ক্ষতি। কথা শেষ করেই ঝড়ের বেগে ঘর থেকে বের হয়ে যায় জনা। জনা চলে যেতেই পাশ ফিরে শোয় মধুসূদন। এখান থেকে যেতে একটু ইচ্ছে করছে না তার। সে এখানেই থাকবে আজীবন, অথবা জীবনের পরেও। ঠোঁটের কোণে এক অদ্ভুত হাসি ফুটে ওঠে মধুসূদনের। খানিক পরে মধুসূদনের জন্য খাবার নিয়ে ফেরে জনা। এইবার পেটের অসহ্য খিদেটা টের পায় মধুসূদন। সকাল থেকে পেটে দানা পানি কিছুই পড়েনি। একটা থালায় ভাত আর চারাপোনার ঝোল সাজিয়ে দেয় জনা। পেটে খিদে থাকলেও খাবার দেখে যেন খিদেটা মরে আসে মধুসূদনের। করকরে করে ভাজা চারাপোনার ঝোলটা দেখেই মাথাটা কেমন যেন গরম হয়ে যায়। ধ্যাৎ, এই মাছগুলোতে তো একটু আষ্টে গন্ধই পাওয়া যাবে না। কাঁচা মাছের আষ্টে গন্ধ না থাকলে আর মাছ খেয়ে কি লাভ? তবুও জনার মুখ চেয়ে মাছের ঝোল দিয়ে অল্প ভাত মেখে মুখে দেয় মধুসূদন। বিচ্ছিরি তেতো স্বাদে মুখ ছেয়ে যায় পলকেই। এই জঘন্য স্বাদের খাবার মানুষ খায় কিভাবে? শরীরটা আবার ম্যাচ ম্যাচ করতে শুরু করেছে। চারপাশে দিনের এত আলো অসহ্য লাগছে মধুসূদনের। কোনো মতে জনাকে বিদেয় করে বালিশে মুখ গুজে শুয়ে পড়ে সে। ঘুমটা যখন ভাঙে তখন চারপাশে ঘুটঘুটে অন্ধকার। বিছানায় উঠে বসে মধুসূদন। শরীরটা এখন বেশ ঝরঝরে লাগছে। সেই গা ম্যাচ ম্যাচে ভাবটাও এখন আর নেই। মাথার ভেতরটাও দিব্যি ফুরফুরে। কেরোসিনের কুপিটা জ্বালিয়ে আবার বিছানায় এসে বসে মধুসূদন। ঘরের বন্ধ জানলাগুলোয় আটকে আছে মধুসূদনের ছায়া। গত রাত থেকে এখনো পর্যন্ত তার সাথে যা যা ঘটে চলেছে সেগুলো নিয়ে আর ভাবতে ইচ্ছে করছে না ওর। দিব্যি তো আছে সে, বেকার ওইসব ভেবে কি লাভ? ঘরের বাইরে থেকে ভেসে আসছে ব্যাঙের ডাক। বিছানা ছেড়ে ধীর পায়ে নেমে দাঁড়ায়ও। তারপর আস্তে আস্তে বের হয়ে যায় ঘরটা থেকে। কিন্তু কেউ লক্ষ্য করলে দেখতে পেত মধুসূদন ঘর থেকে বের হয়ে গেলেও কুপির আলোয় এতক্ষণ ধরে মধুসূদনের যে ছায়াগুলো পড়েছিল ঘরের বন্ধ জানলার পাল্লায়, সেগুলো কিন্তু তখনও সেইভাবেই স্থির হয়ে আটকে আছে পাল্লাগুলোয়। আজ আকাশে চাঁদ নেই, ঘোলাটে মেঘ করে আছে। তবে অন্ধকার হলেও মধুসূদন আজ এই আধারেও দিব্যি দেখতে পাচ্ছে সব। পায়ে পায়ে কুয়োটার ধারটায় এসে দাঁড়ায় মধুসূদন। সাথে সাথে সেই বুনো বুনো আষ্টে গন্ধটা নাকে এসে ধাক্কা মারে ওর। বুক ভরে শ্বাস নেয় মধুসূদন। আহ, কি আরাম! হঠাৎই পায়ের ওপর ঠান্ডা একটা অনুভূতিতে মাথা নিচু করে নিজের পায়ের দিকে তাকায় সে। একটা কোলা ব্যাঙ থপথপ করতে করতে উঠে এসেছে তার পায়ের পাতার উপরে। হঠাৎই পেটের খিদেটা ভীষণভাবে চারা দিয়ে ওঠে মধুসূদনের। নিজেকে আর কিছুতেই সামলাতে পারে না ও। বিদ্যুৎ বেগে নিচু হয়ে ব্যাঙটাকে ধরে মুখে ভরে দেয় সে। মুখের ভেতর আষ্টে নোনতা স্বাদে প্রাণটা যেন জুড়িয়ে আসে তার। আরামে দু চোখ বুজে আসে ওর। হঠাৎই পাশে একটা অচেনা পুরুষ কণ্ঠে চমকে ওঠে মধুসূদন। না, বাদল নয়, অন্য একটা লোক। ভালোভাবে লোকটার দিকে তাকায় মধুসূদন। মাঝ বয়সী একটা লোক, তবে তার বয়সটা ঠিকভাবে বোঝা যাচ্ছে না। জলে ডোবা মরার মতো ফুলো শরীর লোকটার, যেন অল্প নড়লে চড়লেই চামড়া ফেটে
গলগল করে জল বের হয়ে আসবে শরীর থেকে। চামড়াও ফ্যাকাশে সাদা, চোখ দুটো ফুলে প্রায় বুজে গেছে, ঠোঁট জোড়া ফুলে টসটসে। এমন বিকৃত মুখ নিয়েও দিব্যি হাসে লোকটা। তারপর শান্ত গলায় বলে, আপনি বুঝি এই ডাকঘরের নতুন পোস্টমাস্টার ছিলেন? ছিলাম কেন, এখনো আছি। জবাব দেয় মধুসূদন। ওর কথা শুনে হাসিটা আরো চওড়া হয় লোকটার। মাথা দুলিয়ে বলে, তাই তো আপনি আর যাবেন কোথায়? এইখানেই তো থাকতে হবে আপনাকে। লোকটার কথা শুনে এইবার অল্প হাসে মধুসূদন। তারপর কতকটা ভদ্রতার খাতিরেই জিজ্ঞেস করে, তা আপনার নাম কি? আমি বিজন পোদ্দার। আপনার আগে আমি ছিলুম এই ডাকঘরের মাস্টার। লোকটার কথাগুলো শুনে এইবার অল্প চমকে ওঠে মধুসূদন। বলে, সে কি, তবে আমি যে শুনলাম আপনাকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছিল না। জবাবে জলে ভরা টসটসে ফুলো ঠোঁট দুটো ফাঁক করে আবার হাসে লোকটা। ওরা খুঁজে না পেলেই বা কি, আমি তো এইখানেই আছি। আর শুধু আমি কেন, আমার আগের মাস্টার রামহরি বাবু, তারপর ধরুন ওনার আগের যিনি মাস্টার ছিলেন, তাছাড়া জগন্নাথ দাস, আর মাঝপথে কথা থামিয়ে এইবার মধুসূদনের দিকে তাকায় লোকটা। তারপরে নিচু গলায় বলে, আর এখন থেকে আপনি। আরে আমি যে আছি তা সে না হয় বুঝলাম, কিন্তু আপনারা সব কোথায় থাকেন? ওইখানে যেখানে গতকাল থেকে আপনিও আছেন। প্রায় ফিস ফিস করে কথাগুলো বলে কুয়োটার দিকে ইঙ্গিত করে লোকটা। এইবার কেমন যেন ভয় ভয় করছে মধুসূদনের। কি সব বলছে লোকটা। কোনো মতে কুয়োর ভেতর উকি দিয়েই স্তম্ভিত হয়ে যায় মধুসূদন। আজ কুয়োর কালো জলে গিজগিজ করছে অনেকগুলো মানুষের মাথা। জলে ভেজা ফুলো ফুলো মুখ সবার। বিজন পোদ্দার ততক্ষণে নিজের আঙুল তুলে একে একে চিহ্নিত করছে এক একজনকে। ও হলো রামহরি পাল, আর এই যে জগন্নাথ দাস, আর তার পাশে আমি। আমার পাশে দেখুন ভালো করে, ওই যে আপনি। নিজের ফুলে ঢোল হয়ে ওঠা মুখটা ততক্ষণে চিনতে পেরেছে মধুসূদন। কিন্তু এটা কেমন করে সম্ভব? সে তো সশরীরে কুয়োর পাড়ে দাঁড়িয়ে আছে। কথাটা মনে হতেই নিজের দিকে তাকায় মধুসূদন। কিন্তু এ কি, তার শরীরটা কোথায় গেল? হাত পা গোটা শরীরটা যেন ভোজবাজির মতো হাওয়ায় মিলিয়ে গেছে পলকেই। অথচ তার দেহহীন আত্মাটা দিব্যি কুয়োর ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে নিজেরই জলে ডোবা মৃতদেহখানা। আর ভাবতে পারে না মধুসূদন। তখনও তার কানে ভেসে আসছে বিজন পোদ্দারের গলা, আমরা সবাই হলাম গিয়ে বাদলের বন্ধু। ও নিজের বন্ধুদের নিয়ে ওই কুয়োর ভেতরেই থাকে। আপনিও এখন থেকে আমাদের দলে। জানেন, আমরা না মাঝে মধ্যে খুব মজার খেলা খেলি। আমরা সুযোগ পেলেই কাউকে জোর করে নিয়ে নিই আমাদের দলে। যেমন কাল রাতে আপনাকে নিয়েছি, তার আগে নিয়েছিলাম জগন্নাথকে। ভারী মজা হয় জানেন, খুব মজার খেলা, খুব মজার খেলা। এবার থেকে আপনিও খেলবেন আমাদের সাথে। মধুসূদনের চেতনা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে আসছে। মনে হচ্ছে পায়ের তলায় আর মাটি নেই, কেবলই জল। বুনো বুনো আষ্টে গন্ধে ঘুম পেয়ে আসছে ওর। দূর থেকে ভেসে আসছে বাদলের হাসি। হেসে লুটোপুটি যেতে যেতে ছেলেটা গত রাতের মতোই বলে চলেছে,
খুব ভালো খেলা, খুব ভালো খেলা।